রাজ্যে পরিবর্তনের ঠিক ২৬ দিন পর রাস্তায় নেমেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গন্তব্য কি ছিল? সোনারপুরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়া, তার পরিবারের সঙ্গে দেখা করা। এরপর যেটা ঘটল, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সোনারপুর পৌঁছলেন, তারপর তাকে ঘিরে যে জনরোষ আছড়ে পড়ল, বাংলার রাজনীতিতে এর নজির মেলা কিন্তু ভার। শুধুই কি বিক্ষোভ? তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো, ঢিল ছোড়া হলো, তাকে রেস্কিউ করে ওই বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য পুলিশকে হেলমেট পরিয়ে নিয়ে যেতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং তার মধ্যেই যে ছবি সারা বাংলায় ছড়িয়ে পড়েছে আমরা দেখলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় শার্ট ছিঁড়ে গেল, তাকে টানা হ্যাচড়া করা হলো। এক এমন পরিস্থিতি যার নজির মেলাভার, আমি আগেও বললাম। এবং তারপর সেই বাড়িতে পৌঁছানোর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ভেতরে কথা বলছেন তার পরিবারের লোকেদের সঙ্গে, নিহত তৃণমূল কর্মীর পরিবারের লোকেদের সঙ্গে, ওই বন্ধ দরজাতেও বাইরে থেকে আছড়ে পড়ে জনরোষ। এই গোটা ঘটনা যে ঘটলো তা নিয়ে আমরা কথা বলবো এমন দুজনের সঙ্গে, দ্য ওয়ালের দুই সাংবাদিক। সেখানে ছিলেন প্রথম থেকে, একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ইনসিডেন্টের প্রথম থেকে শেষ পর্যন্ত কাছে ছিলেন। প্রচন্ড প্রতিকূলতার মধ্যে তারা দুজন কাজ করেছেন। এই মুহূর্তে তারা ওই মনে হচ্ছে যেন যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসেছেন। দুই সাংবাদিক আমাদের সঙ্গে রয়েছেন, দ্য ওয়ালের দুই সাংবাদিক রফিকুল জামাদার এবং অনন্যা ঘোষ। আজ তোমরা দুজন যে কাজ করেছো গোটা বাংলা দেখেছে, ওয়ালের মাধ্যমে, ওয়াল লাইভ করেছে, আমরা যেভাবে দেখিয়েছি, এবং সেই কাজে তোমরা যেটা করেছো, এমন একটা ইনসিডেন্ট, তা সত্ত্বেও আমি বলবো সাংবাদিক হিসেবে অভিনন্দনযোগ্য। দ্য ওয়াল পরিবারের পক্ষ থেকে আরও একবার তোমাদের অভিনন্দন। এবার আমি আজকের কথায় আসি, প্রথম রফিকের কাছে আসি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তুমি একদম ক্লোজে ছিলেন, বিভিন্ন সময় কথা বলছিলে, তাতে দেখছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে তার এই কর্মসূচি আগে থেকে পুলিশ প্রশাসন সবাইকে জানানো আছে, তার সমস্ত রেকর্ড আছে, ডকুমেন্টস আছে তার হোয়াটসঅ্যাপে। তারপর কি তোমার মনে হয় কোথাও নিরাপত্তা আরো জোরদার করা রাখা উচিত ছিল? ঘাটতি রইল নিরাপত্তার? দেখো, তুমি ভিডিও শুরুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা তুলে ধরলে, সেটা নিরাপত্তা। আমরা সবাই জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় কদিন আগে পর্যন্ত Z+ নিরাপত্তা পেতেন। পরবর্তী সময় সরকার বদল হয় এবং তার নিরাপত্তা তুলে নেয়। কিন্তু যখন এরকম একটা পরিস্থিতি, বিভিন্ন জায়গায় যেখানে টিএমসি নেতারা যাচ্ছেন সেখানে স্লোগান, বিক্ষোভে গো ব্যাক স্লোগান, কোথাও ডিম ছোড়া হচ্ছে, এবং এই ডিম ছোড়া সম্রাটদা ফার্স্ট টাইম নয়। গত পরশু বর্ষিয়ান সাংসদ সৌগত রায় তিনি বেরিয়েছিলেন, তার উদ্দেশ্যে ডিম ছোড়া হয়েছিল। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সোনারপুর যাচ্ছেন, তার আগে আমার পাশে অনন্যা রয়েছে, আমার প্রতিনিধি, ও প্রতিনিয়ত আমাকে টেক্সট করে যাচ্ছিল যে রফিকদা, এখানে মনে হয় কোনো একটা গন্ডগোল ঘটতে পারে। অনন্যা একটা খুব সুন্দর প্রতিবেদনও তার আগে পাঠিয়েছিল, যেখানে মহিলারা ডিম নিয়ে তৈরি হচ্ছেন বিক্ষোভ। একদমই তাই। এবার এখানেই আমার বলার, যেখানে আমার রিপোর্টার বুঝতে পারছে, ছবি দেখা যাচ্ছে ডিম হাতে, সেই ছবি তোমার তত্ত্বাবধানে এখানে আমরা পাবলিশ করেছি, সাধারণ মানুষ দেখছে, পুলিশ দেখতে পেল না। ঠিক ঠিক। কারণ একজন সাংসদ তিনি যাবেন, তাকে নিয়ে ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, স্লোগান দিতে পারে, এটা বিভিন্ন জায়গায় হয়। কিন্তু আজকে যে তুমি শব্দ দিয়ে শুরু করলে, নজিরবিহীন একটা ঘটনা ঘটলো। সত্যিই তো নজিরবিহীন। তাকে ডিম ছোড়া হচ্ছে, কখনো ইট পাটকেল ছোড়া হচ্ছে, জামার কলার ধরে টানা হচ্ছে। এই ছবিটা আমার মনে হয় পুলিশ বা প্রশাসন যদি আগে থেকে বন্দোবস্ত করতো, তাহলে হয়তো আমরা এই ছবিটা দেখতাম না। কিন্তু এটাও বলার বিষয়, সম্রাট দায়ের সঙ্গে জুড়বো আমি, তুমিও দেখেছো এখানে যারা ছিলেন ম্যাক্সিমাম হচ্ছে মহিলারা। মহিলাদের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ জনবিস্ফোরণ রয়েছে, বোঝাই যাচ্ছে, এবং তার ফলাফল আমরা 4 তারিখে দেখে নিয়েছিলাম। কিন্তু তারপরেও বলবো, যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত একজন সাংসদ, এবং সাংসদ কেন, যে কোনো মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে পুলিশের, সরকারের, সে যেই হয়ে যাক না কেন, সেই জায়গাটা আমার কোথাও একটা ল্যাক মনে হলো। এবং এরপরে আমি যেটা তোমায় বলবো, যে যেহেতু ওখানে যাওয়ার আগে অনন্য একদম সকাল থেকে আজকে উপস্থিত হয়েছিল ওখানে, ওর সঙ্গে তুমি কথা বললে বুঝতে পারবে ওখানে ঠিক কি ঘটছিল। আমি অনন্যার কাছে আসছি। অনন্যা, তুমি আজ যখন দুপুরে গেলে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যা শিডিউল ছিল তার অনেকটা আগে তুমি গেছো, এবং তুমি ওখান থেকে তখন লাইভ করছিলে এবং বারবার দেখাচ্ছিলে তুমি, যেটা আমি আগেও বললাম, রফিক বলল যে মহিলারা ডিম নিয়ে রেডি হচ্ছেন, তারা তৈরি হচ্ছেন, বিভিন্ন রকম ভাবে বিক্ষোভ যে একটা আছড়ে পড়বে, সেটা আজ তো তুমি তখনই পেয়েছো। তারপর তুমি ঠিক কি মহিলাদের মধ্যে এই ক্ষোভটা কেন, এতটা ক্ষোভ মহিলাদের উপর? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি ক্ষোভ, নাকি স্থানীয় তৃণমূল নেতাদের কাটমানি থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ, রাস্তা নেই, অনুন্নয়ন, এই পুরোটাই জনরোষটা আছড়ে পড়লো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর?
দেখো সম্রাটদা, তুমি ঠিক যেটা বললে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ক্ষোভ তো ছিলই, তার কারণ তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে যে এলাকায় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যায় সেই এলাকার সেই রাস্তা ঠিক করা হয়নি, এই অভিযোগ তাদের রয়েছে। এবং আমরাও যখন যাই আমরা দেখি প্রত্যেকটা সঞ্জু কর্মকারের বাড়ি অবধি যে রাস্তা, যেখান থেকে ঝামেলার সূত্রপাত, যেখানে মহিলারা দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য, যেখান থেকে ডিম কেনা হয় এবং ডিম যে ছোড়া হবে এই বিষয়টা যেখান থেকে ভাবা হয়েছিল, সেই পুরো রাস্তা এবং সঞ্জু কর্মকারের বাড়ি অবধি যে রাস্তা, সেই রাস্তা সম্পূর্ণভাবে হাঁটার অযোগ্য, সেই রাস্তা ঠিক হয়নি, এই অভিযোগ করা হয়েছে। এবং পুরসভাকে জানানোর পরও এই রাস্তা ঠিক হয়নি এমনটাই অভিযোগ করছিলেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে মহিলারা বলছেন যে এই যে লক্ষ্মীর ভান্ডার, যেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রী বারবার বলেছে মহিলাদের সাহায্য করা হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে যে মহিলারা আজকে তাদের ক্ষোভ উগরে দিয়েছে, তারা বলছে যে তারা লক্ষ্মীর ভান্ডার পায়নি, তাদের বাড়িঘর হয়নি, তারা বারংবার জানানোর পরও তারা এই সুযোগ সুবিধা পায়নি। এবং সঞ্জু কর্মকার, যার বাড়িতে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যায়, তাকে নিয়ে প্রচুর অভিযোগ তারা করছেন। এর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও একাধিক ক্ষোভ আজকে মহিলারা উগরে দিয়েছেন। রফিক, আমি অনন্যার এই কথা থেকেই আসছি, যেটা স্থানীয় স্তরেই একদম একটা ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল স্থানীয় তৃণমূল নেতাদের, এবং সেটা পুরোপুরি পুঞ্জীভূত হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি সেটা আঁচড়ে পড়ে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, তুমি যখন কথা বলছিলে ভিতরে আমি দেখছিলাম একটা অভিযোগ করছিলেন বারবার যে স্থানীয়রা এই বিক্ষোভ দেখাচ্ছেন না, বিজেপি এটা পরিকল্পনা মাফিক করিয়েছে, এটা আগে থেকে প্ল্যান করে তৈরি করা, বাইরে থেকেও লোক নিয়ে এসেছে। তবে এটার সঙ্গে আমি পুরোপুরি সহমত নই। সাধারণ মানুষ, সেখানকার বাসিন্দারা, বাড়ি থেকে মহিলারা যেভাবে যে জামা কাপড় বাড়িতে তারা থাকেন পরে, সেটাই পরে দাঁড়িয়ে গেছেন রাস্তার পাশে, তাদের বাড়ি রেলিংয়ে দাঁড়িয়ে বলছেন চোর চোর, এইটা পুরোটা প্ল্যান করে করা বলে আমার মনে হয় না। এবং মানুষের ক্ষোভ বিক্ষোভ রয়েছে তা কিন্তু পরিষ্কার। আজকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে ঘটনা ঘটলো, এটা হচ্ছে মানুষের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু আমার যেটা প্রশ্ন, আমি এটা বলতে গিয়ে একটা মিস করলাম সম্রাটদা, তুমিও দেখলে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় হেঁটে যাচ্ছেন, আমি বারবার পাশ দিয়ে বোম দেওয়ার চেষ্টা করছিলাম, কথা বলার চেষ্টা করছিলাম, সেই সময় কখনো ডিম ছোড়া হচ্ছে, কখনো আমার গায়ে ডিম পড়েছে, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কখনো ইট পাটকেল ছোড়া হচ্ছিল। কিন্তু ওই সময় কজন ছিল পুলিশ? দুজন। আমি যা দেখেছি PSO1 এবং PSO2। এবং যখন এরকম একটা অবস্থা, এবং এইটা কিন্তু ঘটনা ঘটছে 5 মিনিট ধরে নয়। তোমাকে একবার থামা, এবং কার্যত দেখা যাচ্ছিল তুমি বা যারা সাংবাদিকরা রয়েছে তারা নিজেদের বরং না বাঁচিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনোভাবে বাঁচিয়ে নিয়ে যাওয়া। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, আমরা মানে সাংবাদিক গেছি, তার বাইট করাচ্ছি বা ইন্টারভিউ নিচ্ছি, আমার সামনে সে হ্যাকেল হচ্ছে, আমরাও চেষ্টা করেছিলাম যাতে হ্যাকেল না হয়, একটা ঘেরাটোপের মধ্যে। ইয়েস, কিন্তু তারপরেও আমার যেটা প্রশ্ন, যে এতক্ষণ ধরে ঘটে যাওয়া একটা ঘটনা, পুলিশ কোথায় ছিল পুলিশ? এবং পরবর্তী সময় যখন, আমি তোমার এক্সাক্ট টাইমটা বলবো কখন পুলিশ এলো, আমি সেই টাইমটা বললে বুঝতে পারবে যে কতটা কি ঘটনা ঘটলো। প্রায় 4:30 থেকে এই কিন্তু এটা শুরু হয়েছিল, প্রায় 4:30 পর থেকে পুলিশ এলো সম্রাটদা, প্রায় 6:40 বা 6:30 এরকম। তার ওই দুই ব্যক্তিগত দেহরক্ষী তুমি এক্সক্লুসিভ তুমি আমাদের পাঠিয়েছিলে, আমরা ব্রেক করলাম, এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসও দেখলাম তোমার এই প্রতিবেদনটি শেয়ার করেছে, যেখানে দেখা যাচ্ছে যে তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী দুজন কার্যত অসহায় অবস্থা, বারবার ফোন করছেন ফোর্স পাঠাও। একদম ঠিক, যেটা আমি দেখাচ্ছিলাম, যখন আমরা এই ঢুকলাম বাড়িতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে ডিম ছড়া থেকে শুরু করে ওই অবস্থায় সঞ্জু কর্মকারের ঘরের মধ্যে ঢুকে গেছে, জামা ছেঁড়া, জামা খুলে রয়েছে, সেই অবস্থায় ঢুকে পড়েছেন। সঞ্জু কর্মকারের মা, বাবা এবং বোনের সঙ্গে কথা বলছেন, এবং তারপর দেখা যায় একটা মব ওই ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করেন, এবং ওই টাইমে আমরা ঢুকে পড়েছিলাম ভেতরে। সেই কারণে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, যে কমেন্ট, সবটাই দেখাতে আমরা পেরেছি। কিন্তু ওই সময় সম্রাটদা ঠিক একটা দরজা ছিল, সেই দরজার ছিটকিনিটা দিয়ে দিতে বাধ্য হয়েছেন PSO1-2, কারণ ওই দরজা খুললে যে মব সামনে জমায়েত হয়েছিল তারা ঘরে ঢুকে পড়তো, এবং ওই ঘরের মধ্যেই গন্ডগোল বা মারপিট এরকম টাইপের কিছু হতে পারতো। সেই কারণে PSO1, PSO2 অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা অসহায়, তাকে দেখতে পাচ্ছি ঘামছেন, বারবার তারা ফোন করছেন পুলিশকে, বারবার পুলিশকে ফোন করছেন যে ফোর্স পাঠান, আমরাও তো ফোর্স। এরপর আমাদের কিন্তু যে সমস্ত সরকারের দেওয়া আগ্নেয়াস্ত্র দেওয়া, সেটা কিন্তু আমাদের থেকে ছিনিয়ে নেবে যে অবস্থায় রয়েছে। এত কিছু বলার পরেও কিন্তু অনেকক্ষণ, প্রায় 1.5 ঘন্টা পর পুলিশ আসে, এবং 1.5 ঘন্টা পর পুলিশ আসে, তার পরবর্তী সময় CRPF আসে, এবং তখনও পর্যন্ত কিন্তু মানুষের যে ভিড় ছিল, যে সেখানকার মহিলাদের ভিড় ছিল, তাদের কিন্তু সরাতে পারেনি।
তারা সেখানেই ছিলেন, একটা সেটা- চেন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বের করা হয়। কিন্তু তখনও পর্যন্ত সেই মানুষের চোর স্লোগান, সেই গো ব্যাক স্লোগান এবং অন্যান্য যে সমস্ত কমেন্ট। কিন্তু আবারও বলবো, তোমার যে প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার আজকে বলছেন যে এইটা নাকি বাইরে থেকে নিয়ে আসা লোক এবং বিজেপির একটা তৈরি করা একটা বিষয়, পরিকল্পনা মাফিক এই ঘটনা। আমার ব্যক্তিগতভাবে মনে হয়নি যে পুরোটা প্ল্যান করা বা পরিকল্পনা মাফিক, কারণ সেখানকার মহিলাদের সঙ্গে আমরা পরবর্তী সময় অনন্যাও কথা বলছিল, তাদের ক্ষোভ রয়েছে, সেখানে তাদের বাড়ি, তারা বলছেন দীর্ঘদিন রাস্তার কথা বলার পরেও রাস্তা করেনি, দীর্ঘদিন এই রাস্তা জলে ডুবে থাকে, কেউ তাকায়নি, দীর্ঘদিন ধরে ড্রেনের কাজ হয়নি বলার পরেও করেনি, উল্টে কাটমানি। অর্থাৎ লোকাল লেভেলে হচ্ছিল, লোকাল লেভেলে লিডারদের উপরে যে মানুষের রাগ, সেটার কিন্তু আজকে বহিঃপ্রকাশ হলো। এইটাকে যেমন আমি বলছি, ঠিক এটাও আমি আবারও বলবো যে আমার কথা মনে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একজন এমপি যাচ্ছেন, তার জন্য অ্যাটলিস্ট মোটামুটি ভাবে একটা নিরাপত্তার জন্য পুলিশ থাকা দরকার। আমি তোমার কাছে আরেকটা রাজনৈতিক প্রশ্নে আসবো, তার আগে আমি একবার অনন্যার কাছে যাই। অনন্যা, রফিক যখন বিবরণ দিচ্ছিল যখন ভেতরে ওরকম পরিস্থিতি, তার দুই নিরাপত্তারক্ষী কার্যত অসহায়, ছিটকিনি তুলে দিয়েছেন দরজার, তুমি ঠিক বাইরে ছিলে সেই মুহূর্তে, সেই দরজার ভেতর বাইরে থেকে দরজার মধ্যেও একটা আক্রোশ, মানে একটা জনরোষ আছড়ে পড়ছিল, বারবার খুলে দেওয়ার জন্য ধাক্কা দিচ্ছিল। ওই সময় তুমি কি দেখলে তোমার চোখের সামনে? যেটা বলছিলাম যে সাধারণ মানুষের ক্ষোভ, এই যে বহিরাগত একটা তকমা সামনে আসছে যে বাইরে থেকে লোক আনা হয়েছে, পুরোটা বাইরে থেকে হয়তো লোক আনা হয়নি, কারণ প্রচুর সেখানকার বাসিন্দা তারা ছিল, তারা বারবার অভিযোগ করছে যে এখানে একাধিক দুর্নীতি হয়েছে। এবং সঞ্জু কর্মকার, যার কথা বলা হচ্ছে যে তিনি ভোট পরবর্তী হিংসার কারণে তার মৃত্যু হয়েছে, কিন্তু তার পরিবারের, তার আশেপাশে যে সমস্ত বাড়ির লোকজন, তারা বলছে যে এই যে বিষয়টা তার পরিবারের তরফে দাঁড় করানো হচ্ছে, সেই বিষয়টা সম্পূর্ণভাবেই মিথ্যে। তার কারণ 5 তারিখ তার উপর আক্রমণ করা হয়, তারপরও তিনি নাকি বাইরে দীর্ঘদিন ঘুরেছেন এবং 15 দিনের মতো সময় সে নাকি বাইরে ছিলেন, এবং তারপর তার এই মৃত্যু হয়। তো কোনোভাবেই পরিবারের লোক বা স্থানীয় যে সমস্ত বাসিন্দা, ঠিক সঞ্জু কর্মকারের বাড়ির পাশে যারা থাকে, মানে ও যেটা বলতে চাইছে যে এই সঞ্জু কর্মকার, যেটা বলা হচ্ছে টিএমসির পক্ষ থেকে নিহত হয়েছেন, ওখানকার একটা অংশের বাসিন্দাদের বক্তব্য তিনি নিহত হন। আমি বাইরের বাইটেও দেখছিলাম আমাদের নেওয়া বাইট। এই বিষয়টা নিয়ে আজকে ক্ষোভ প্রকাশ করেছেন যে একটা মিথ্যে ঘটনাকে সত্যি করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন, এটা তাদের দাবি। এবং সঞ্জুর বিরুদ্ধে অনেক অভিযোগ, অনেক রকম অভিযোগ, একদমই তাই, যেহেতু তিনি আর নেই তার বিষয়ে আলোচনা করে না, হ্যাঁ একদমই তাই। কিন্তু যে বিষয়টা অনন্য আমি তোমার থেকে জানতে চাইবো, আমি যখন ভেতরে ছিলাম তখন দরজাতে আমরা আওয়াজ পাচ্ছিলাম, দুমদাম করে একটা আওয়াজ হচ্ছিল, আমরাও কোথাও মনে হচ্ছিল যে দরজা হয়তো ভেঙে কেউ ঢুকবে ওপার দিয়ে, মানে আমরা যেদিকে ছিলাম পিএসও 1 2 এরকম ঠেলে ধরে আছে। এই টাইমটা কি হচ্ছে মনে হয় তুমি এটা জানতে চাইছিলাম যে ওই সময় বাইরে কি চলছে। স্থানীয় বাসিন্দারা তারা যেভাবেই হোক তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ অব্দি পৌঁছবে, এটাই তাদের দাবি ছিল। সেখানে লোহার রড তারা নিয়ে এসেছে, কারণ তারা দরজা ভাঙবে, কোথাও দেখা যাচ্ছে ঝাঁটা নিয়ে এসছে, তারা যেভাবে হোক দরজা ভাঙার আপ্রাণ চেষ্টা তারা চালিয়ে গিয়েছে। এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দেহরক্ষী, তার উপরও আক্রমণ করা হচ্ছিল, তার কারণ তিনি বারবার ফোর্স চাইছিল। ওখানে কোনোভাবেই যে একটা সমস্যার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে সাধারণ মানুষকে আটকানো যাচ্ছিল না, তারা যেভাবে হোক তারা ভেতরে ঢুকবে, তারা দরজা ভাঙার জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যায়, লোহার রড নিয়ে আসে, বাঁশ নিয়ে তারা ঢুকে পড়ে, দরজা ভাঙতে হবে এমনটাই তাদের দাবি ছিল। তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে তাদের অনেক কিছু জানার আছে, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই সমস্ত প্রশ্নের উত্তর চাইছে। আমি রফিকের কাছে একবার আমি এখানে একটু জুড়ে দিই সম্রাটদা, তুমি বুঝতে পারবে, মানে পাবলিক, মানে যারা দেখছেন দর্শকরা, আমি চাইছি মানে কি একটা ওই ভয়ঙ্কর যে পরিস্থিতিটা ছিল, হ্যাঁ বুঝতে পারছি, গরমের মধ্যে ধাক্কা ধাক্কি, ওইটার মধ্যে একটা ঘরের মধ্যে প্রায় 30 আমার সঙ্গে আমার ক্যামেরার উল্টো দিকে রয়েছে শুভম ঘোষ, ও ছিল। জল খাবো, এই যে জলটার জন্য বাইরে গিয়ে জলটা আনবো পরিস্থিতি ছিল, শুধু আমার নয়, পিএসও 1 2 অন্যান্য যারা রয়েছে, জলের জন্য মনে হচ্ছে কেউ হার্টফেল করে রাখা অবস্থা, মানে এরকম একটা সিচুয়েশন। একটা ছোট ঘর, তার মধ্যে 30 জন 40 জন, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তোমরা কার্যত সবাই বন্দী, হ্যাঁ বন্দী, এবং ওইটুকু ঘরের মধ্যে জলটা যে নিয়ে সাহস করে দরজার ছিটকিনিটা খুলে জলটা যে নিয়ে আসবে, এইটা পর্যন্ত পিওসও বলছে হাত জোর করে যে প্লিজ দরজা খুলবেন না, আমরা সামাল দিতে পারবো না। মানে তুমি বুঝতে পারছো কোন জায়গায় পৌঁছে গেছিল বিষয়টা। তো একটা সত্যি বলতে একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল ওই সময়টা। আমি নিজে ফিল করেছি যে কিছু একটা ঘটে গেলেও ঘটতে পারে এরকম একটা অবস্থা, যেভাবে ওই বাড়ির চারপাশে লোকজন দাঁড়িয়ে রয়েছেন, কোনো রকম ভাবে বেরোতে দেবো না,
এই যে বিষয়টা শেষ পর্যন্ত ভালো বলতে হয়, দেরি করে হলেও প্রশাসন তারা সিআরপিএফ এবং পুলিশ পাঠিয়ে অ্যাক্টিভলি চেন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বের করেছে। রফিক, তুমি দীর্ঘদিন সাংবাদিকতা করছো এবং ইলেকশন বলো বা যে কোনো সময় এরকম ক্রুশিয়াল বিভিন্ন পরিস্থিতি, এমন ধরনের বড় বড় ইনসিডেন্ট তুমি ওইখানে ছিলে তুমি সাংবাদিকতার কারণে, কিন্তু এই আজকে যেটা ঘটেছে তুমি সামনে যেটা ফিল করেছো, এরকম নজির তোমার সামনে আর আছে? তোমার কি তোমার অভিজ্ঞতা? এইরকম একটা সরকার মানে 15 বছর সরকারে ছিল, 26 দিন হতে না হতে সেই দলের সাংসদকে ঘিরে এইরকম জনবিস্ফোরণ আমার এই সাংবাদিকতার লাইনে আমি মনে পড়ছে না, এবং আমার কেরিয়ারে মানে এই যা বয়স এখনো পর্যন্ত আমি এরকম ঘটনা দেখিনি বা পড়িওনি। যে দলটা গেল মানে 4 তারিখ আগে পর্যন্ত ক্ষমতায় ছিল, সেই দলটার সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং এটা কিন্তু মনে রাখতে হবে কোথায় হচ্ছে এটা, সাউথ 24 পরগনা, যেটা তার দক্ষিণ 24 পরগনা, যে জেলার মধ্যে ডায়মন্ড হারবার মডেল রয়েছে। যদিও সেই মডেলকে মানুষ একেবারে নস্যাৎ করে দিয়ে এবারে নির্বাচনে বুঝিয়ে দিয়েছে যে সাউথ 24 পরগনা তো বিজেপি, 1 মাস আগেও তার গড় বলা হচ্ছে, একদমই তাই। কিন্তু সেই রকম একটা জায়গায় 26 দিন কাটতে না কাটতে দলের সেকেন্ড ইন কমান্ডকে ঘিরে এই জনবিস্ফোরণ, এটা আমার মনে পড়ছে। রফিক, আরেকটা বিষয় বলো, তুমি ভেতরে ছিলে, আটকে ছিলে তোমরা ওই সময়, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত বিধ্বস্ত, তার চশমা ভেঙে গেছে, শার্ট ছিঁড়ে গেছে, তাদের পরিবারের সঙ্গে কথা বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাক তখন কেমন দেখলে তুমি? দেখো, শক্ত ছিলেন নাকি কোথাও ভেঙে পড়া? দেখো, আমার কোথাও অ্যাকচুয়ালি উনি কখনো নিজেকে ধরে রাখার চেষ্টা করছেন, কখনো বুঝতে পারছেন যে বিষয়টা খারাপের দিকে যাচ্ছেন, কখনো তিনি বলছেন যে পুলিশকে ডাকা হচ্ছে বারবার কিন্তু পুলিশ আসছে না, কখনো বলছেন যে আমার নিরাপত্তার দরকার নেই। মানে তিনিও একেবারে এই বিষয়টা ওর মধ্যে যখন তিনি ঢুকে পড়েছেন, যখন তিনি তার এই সঞ্জু কর্মকারের মা বাবার সঙ্গে কথা বলছেন, তিনিও বুঝে উঠতে পারছেন না যে এখান থেকে তিনি বেরোবেন কিভাবে। মানে একটা মানে একদম তাই। এবং এটাও ঠিক, তিনি বারবার বলছিলেন যে আমি এখানে বেরিয়ে যাওয়ার পরে সঞ্জু কর্মকারের মা বাবার উপরে অ্যাটাক হবে না, এটা তো কোনো গ্যারান্টি নেই, কারণ আমি এই বাড়িতে এসেছি, সেটাকেও নিশ্চিত করতে হবে এবং এখানে যথেষ্ট নিরাপত্তা দিতে হবে, এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। যদি এখনো পর্যন্ত আমরা যে ভিডিও করছি এখনো পর্যন্ত খবর নেই যে কাউকে আটক করা হয়েছে বা কাউকে গ্রেফতার করা হয়েছে। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বলেছেন যে এফআইআর করা হবে, এফআইআর করার পরে পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দক্ষিণ বাইপাসের পাশে একটি প্রাইভেট হসপিটালে নিয়ে আসা হয়েছিল, সেখান থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সেখানে আসেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বেরোবার সময় বলেন যে এখানে প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না, আমরা তাই অভিষেককে শিফট করছি, পরবর্তী সময় অন্য কোনো একটা নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার পাশাপাশি যেটা আপনাদের কাছে শোনালাম যে রোমহর্ষক যে অভিজ্ঞতা আমাদের 2 সাংবাদিক ওখানে একদম চোখের সামনে যারা দেখেছে, এবং আমাদের চিত্র সাংবাদিক শুভম ছিল আমাদের সঙ্গে, আরেকজন এই মুহূর্তে ক্যামেরার পিছনে রয়েছে, তাদের এই অভিজ্ঞতার পাশাপাশি এই ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। আমি শেষ প্রশ্ন আসবো রফিক তোমার কাছে একটু রাজনৈতিক জায়গা থেকে, যে কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি শুরু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায়, খুব স্বাভাবিক, এবং যখন সরকার এখানে তৃণমূল সরকার গঠন করেছে 2011-র পরে, তৃণমূল যুবা এবং তারপর ধীরে ধীরে অভিষেকের উত্থান পার্টিতে, ফলে সেখানে তিনি সবসময় শাসক দলের একটা শাসক, তিনি হয়তো অনেক ছোট অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী নেত্রী হিসেবে দেখেছেন, তার লড়াই সংগ্রাম দেখেছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন কিন্তু সরকার পক্ষেরই শুরু হয়েছে, তিনি বিরোধী হিসেবে কখনো করেননি। এই আজ প্রথম হেরে যাওয়ার পর তৃণমূল কংগ্রেস 26 দিন পর অভিষেক বন্দ্যোপাধ্যায় পা রাখলেন একজন বিরোধী দলের সদস্য হিসেবে, সাংসদ হিসেবে। সেখানে আজকের এই ঘটনা যেটা ঘটলো, সেটা কি তোমার মনে হয় কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যেটা ছন্নছাড়া অবস্থা, কোনটা আলাদা মাইলেজ দিল, বা কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতির পুনর্জন্ম হয়ে যেতে পারে আজকের ঘটনার পর? এটা দুটো বিষয় হয়। এক হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের এই ঘটনার পর যদি আর না বেরোন, তাহলে কিন্তু টিএমসি কে আর খুঁজে পাওয়া যাবে না। রাইট। কারণ সেই দলের সেকেন্ড ইন কমান্ডকে ঘিরে যদি এই অবস্থা হয়, অন্যান্য যারা রয়েছেন ইতিমধ্যে তুমি দেখেছো সেই রকম ভাবে কাউকে দেখা যাচ্ছে না। দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে এই যে করা হলো, তারপর যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন না বেরোন বা বিভিন্ন জায়গায় ভিজিট না করেন, তাহলে কিন্তু দলের যারা রয়েছেন তারাও কিন্তু কনফিডেন্ট হারিয়ে ফেলবে যে আমার দলের নেতাকে ঘিরে যদি এরকম করা হয় তাহলে আমাকে কি, আমার নিরাপত্তা কোথায়? তোমার সেকেন্ড হচ্ছে যে কোথাও একটা পুনর্জন্ম হলো কিনা। তাকে একদমই ঠিক। আমি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির পেছনে মানে পেছন দিয়ে যাচ্ছিলাম, তো একদম পেছনেই ছিলাম, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সিগন্যালে দাঁড়াচ্ছিলেন, অটো সামনে, আমিও অবাক হচ্ছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন যে রাস্তা দিয়ে যেতেন
একেবারে রাস্তা ফাঁকা করে দিতে হতো, কোনো মানুষকে আশেপাশে রাখা হতো না। বিশাল সেই বড় অভিষেক বন্দ্যোপাধ্যায়, একদম তাই, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের মধ্যে যাচ্ছেন, সামনে অটো থাকলে দাঁড়াতে হচ্ছে, কেউ সিগন্যালে দাঁড়াতে হচ্ছে। একদমই তাই। এবং এখানে আমি জানি না অনন্যা তখন এইখানে ছিল না, হয়তো তখন মনে হচ্ছে সঞ্জু কর্মকারের বাড়ির দিকে ছিল, কামালগাছি মোড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কালো পতাকা দেখানো শুরু করলো। এবং এই বিষয়টা আমাকে অনন্যা আগেই বলেছিল যে রফিকদা ঢালাই ব্রিজ থেকে শুরু করে রাস্তার বিভিন্ন জায়গায় এরকম কালো পতাকা নিয়ে মানুষ দাঁড়িয়ে রয়েছে, ওর সোর্স থেকে পেয়েছে। এবং এটাও বললো যে ওর বাড়ির কাছে কিন্তু ঢোকার মুখেও প্রচুর লোক জোগাড় হয়েছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছিলেন ছবি দেখিয়ে যে এই একটা হলে প্রচুর মানুষকে বাইরে থেকে নিয়ে আসা হয়েছিল এবং তারা আমার উপরে অ্যাটাক করেছে। যদিও এই বিষয়টা আমি পুরোপুরি সহমত নই, আবারও বলছি। তবে হ্যাঁ, তোমার কথা একদমই ঠিক, অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন সরকারের পক্ষের হয়ে রাজনীতি করেছেন, আজকে একেবারে সলিড একটা বিরোধী দল হিসেবে যেখানে পুলিশ রাস্তায় প্রশাসন নেমেছেন, তার হাতে নেই। একদম পুলিশকে মাইনাস করে তিনি গিয়েছেন এবং তিনি সেখান থেকে বেরিয়ে আসেননি, একেবারে সঞ্জু কর্মকারের বাড়ি পর্যন্ত গেছেন। এটাও একটা প্লাস পয়েন্ট বলা যেতে পারে। এবার তো মানুষ ঠিক করবে যে আগামী দিনে বিজেপির যে সরকার বা আগামী নির্বাচনে মানুষ কি তার মত দেবে। রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস এ রাজ্য থেকে, সরকার থেকে যখন চলে গেল, তাদের পরাজয় হলো, ভরাডুবি হলো বলা যায়। তারপর থেকে ছন্ন ছাড়া তৃণমূল কংগ্রেস, তার ভবিষ্যৎ কি হবে এই নিয়ে রাজনৈতিক জল্পনা চলছিল, চর্চা চলছিল। আজকের ঘটনার পর কিন্তু তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যৎ হয়তোবা কোথাও একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যা, তাকে ঘিরে যা ঘটলো, যে জনরোষ আছড়ে পড়লো, সেটাকে সামাল দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরে আসতে পারবেন? তৃণমূল কংগ্রেসকে আবার নতুনভাবে, নতুন অক্সিজেন যাবে তৃণমূল কংগ্রেসকে, নাকি কোথাও গিয়ে আজকের পর আরো বেশি করে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা যারা এই মুহূর্তে নিজেদের ঘরে ঢুকে গেছেন বা ঘর ছাড়া হয়ে রয়েছেন বা পালিয়ে গেছেন কোথাও গিয়ে, বিজেপির সঙ্গে সামনে থেকে রাজনৈতিক লড়াইটা করতে পারছেন না বা করছেন না, সেই জায়গাটাই আরো বেশি জোরদার হবে? সমস্তটা জানা যাবে, ভবিষ্যৎ বলবে। আগামী কয়েকদিন কিন্তু বাংলার রাজনীতি অত্যন্ত ক্রুশিয়াল হয়ে যেতে পারে আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে। আজ এ পর্যন্তই আমাদের আলোচনা। সব খবর দেখার জন্য চোখ রাখুন দ্য ওয়ালে।